স্বাগত এক ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং আমি আলী আশরাফ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 10 জেলায় করোনার অ্যান্টিজেন টেস্ট শুরু। 100 টাকা ফিতে পরীক্ষার ফল মিলছে মাত্র 30 মিনিটে। মানুষের কষ্ট লাঘব ও অর্থনীতি সচল রাখতেই প্রণোদনা জানালেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ। ভাসানচরের আবাসন সহ নানা সুবিধায় খুশি রোহিঙ্গারা। কক্সবাজার ক্যাম্পে বিভ্রান্ত করা হয়েছিল জানালেন তারা। ব্রহ্মপুত্র নদে বিদ্যুৎ প্রকল্পের জন্য বাদ দিচ্ছে চীন। পাল্টা প্রকল্পের ঘোষণা ভারতের। ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশও। রাশিয়ায় করোনা ভ্যাকসিন স্পুতনিক 5 প্রয়োগ শুরু। টিকা নেওয়া বাধ্যতামূলক করছে না যুক্তরাষ্ট্র। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। 10 জেলায় আজ থেকে শুরু হলো করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। দ্রুততম সময়ে নমুনা পরীক্ষার ফল পেতে এই উদ্যোগ নিয়েছে সরকার। সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর মধ্যে এই কাজের সঙ্গে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিয়েছে আইইডিসিআর। অ্যান্টিজেন পরীক্ষার কিট আনা হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আরটি-পিসিআর টেস্টের ব্যবস্থা নেই এমন 10 জেলায় প্রাথমিকভাবে শুরু হলো এই পরীক্ষা। এতে 20 থেকে 30 মিনিটের মধ্যে পাওয়া যাবে ফল। সরকার এই পরীক্ষার জন্য মূল্য নির্ধারণ করেছে 100 টাকা। শুরুতে এই সুযোগ পাবেন গাইবান্ধা, মুন্সিগঞ্জ, পঞ্চগড়, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মেহেরপুর, সিলেট, জয়পুরহাট ও পটুয়াখালীর বাসিন্দারা। আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন মাধব কর্মকার। মাধব, সিলেটে এখন পর্যন্ত অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে কিনা সর্বশেষ জানাবেন। আজকে সকালে উদ্বোধনের পরবর্তী পর্যায়েই এখানটায় 12টার দিকে অর্থাৎ সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে যেখানটায় ল্যাব স্থাপন করা হয়েছে এই র্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য, সেখানটায় কিন্তু দুপুরবেলা আমরা দেখেছি নমুনা সংগ্রহ করা হয়েছে বেশ কয়েকজনের, এবং যারা আসলে মূলত এই হাই সাসপেক্টেড পেশেন্ট অর্থাৎ যাদের উপসর্গ খুব বেশি পরিমাণে পরিলক্ষিত হবে তাদেরকেই এই দ্রুততম সময়ে যাতে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয় সেজন্যই তাদের এই র্যাপিড অ্যান্টিজেন টেস্টটি করা হবে। এবং এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালেই, মূলত যেখানটাতে সিলেটে প্রথম করোনা চিকিৎসা দেওয়া শুরু হয় এবং এখন পর্যন্ত সবচেয়ে বেশি আসন সংখ্যা বিশিষ্ট সরকারিভাবে এখানটাতে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখানটায় আইসিইউ সুবিধাটিও কিন্তু রয়েছে। এদিক দিয়ে আমরা কথা বলেছিলাম এই সংশ্লিষ্ট ব্যাপারে, যেহেতু এই হাসপাতালটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধিভুক্ত, সেজন্য এটা পুরোপুরি তত্ত্বাবধান করছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং প্রাথমিক অবস্থায় 500টি কিট দেওয়া হয়েছে, পরবর্তীতে আরো দেওয়া হবে। জানিয়ে রাখবো এই ধরনের টেস্টের ক্ষেত্রে একই জনের কাছ থেকে দুবার নমুনা নেওয়া হয়, অর্থাৎ একই সাথে দুইবার নমুনা নেওয়ার কারণটি হচ্ছে প্রথমবার তার র্যাপিড টেস্ট করা হয় এবং যদি সেই ফলাফলটি আশানুরূপ না হয় কিংবা কোনো ধরনের সংশয় থেকে থাকে তাহলে যে স্যাম্পলটি নেওয়া হয়েছিল সেটি সংরক্ষণ করা থাকে, সেটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো আসলে এই ছিল আজকের এই যে র্যাপিড টেস্টের বিস্তারিত। মাধব, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার মেহেরপুরের খবর জানবো। সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, এর আগের সংবাদে আপনি জানাচ্ছেন যে 3 জনের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছে, তারপরে আর কারো পরীক্ষা করা হয়েছে কিনা জানাবেন। আসলে আজকে শনিবার কিন্তু উদ্বোধনের পর থেকে কিন্তু মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বরে যে করোনা সংগ্রহের যে বুথ তৈরি করা বসানো হয়েছে সেই বুথে কিন্তু আসলে বিভিন্ন শ্রেণীর মানুষদের করোনা লক্ষণ দেখা যাচ্ছে, সেরকম মানুষজন উপস্থিত ছিল। তাদের মধ্যে থেকে 3 জনকে শুধুমাত্র তাদের লক্ষণের উপর নির্ভর করে কিন্তু 3 জনকে এই র্যাপিড
অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। এরপরে কিন্তু আর নতুন কোনো রোগী আসেনি বা আর কেউ আসেনি, যার ফলে কিন্তু নতুন করে আর অ্যান্টিজেন পরীক্ষা করা হয়নি। তবে পরবর্তীতে চিকিৎসকরা যেটা বলছে সেটা হলো যে পরবর্তী যেহেতু যদি কোনো লক্ষণ নিয়ে কেউ উপসর্গ নিয়ে আসে এখানে, তাহলে হয়তো তার উপরে নির্ভর করে কিন্তু এই টেস্ট করা হবে। মূলত এই টেস্ট কিন্তু সবার জন্য প্রযোজ্য না। এই অ্যান্টিজেন টেস্টটি শুধুমাত্র যাদের লক্ষণ গুরুতর হবে এবং করোনা পজিটিভের সম্ভাবনা বেশি থাকবে তাদেরকেই শুধু করা হবে। এর মধ্যে যদি টেস্টে তাদের পজিটিভ আসে তারপরেও তাদেরকে যদি চিকিৎসা দেওয়া হবে দ্রুততার সাথে। আর যেহেতু এই করোনা টেস্ট কিন্তু প্রথম দিকে মেহেরপুরে কিন্তু যেসব করোনা শনাক্ত হয়েছে সেগুলো কিন্তু টেস্ট পেতে কিন্তু 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। পরবর্তীতে ঢাকা থেকে যেহেতু অনেক দেরি হয়েছে, তারপরে খুলনায় হয়েছে, তারপরে পরবর্তী কুষ্টিয়ায় হচ্ছিল। তো সেই ক্ষেত্রে মেহেরপুরে এরকম ঘটনা ঘটেছে যে আসলে একজন করোনা রোগী তার লক্ষণ বা নমুনা দিয়েছে, সেই ক্ষেত্রে তার রেজাল্ট আসার আগে কিন্তু সে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। পরে জানা যাচ্ছে সে করোনা পজিটিভ ছিল। সেক্ষেত্রে আজ থেকে যে মেহেরপুরে নতুনভাবে অ্যান্টিজেন যে পরীক্ষা শুরু হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আসলে সেই প্রভাব থাকবে না। সেই ক্ষেত্রে যদি কেউ করোনা পজিটিভ হয়, সেই ক্ষেত্রে দ্রুত তার সময় 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু এখানে সে তথ্য পাওয়া যাবে এবং সেটাই হচ্ছে মেহেরপুরে। যেহেতু 3টা হয়েছে, আর এই যে করোনার পজিটিভ বা নেগেটিভ সেটার তথ্য কিন্তু আইডি স্যারের মাধ্যমে এটা 24 ঘন্টা পরে কিন্তু জানাবে স্বাস্থ্য বিভাগ। সিলেট এবং মেহেরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। অসচেতনতা, মাস্ক ব্যবহারে অনীহা ও স্বাস্থ্যবিধি না মানায় বেশিরভাগ জেলায় বাড়ছে করোনা সংক্রমণ। বাজার, অফিস, যানবাহন সবখানে মাস্ক ছাড়াই ঘুরছে লোকজন। এমনকি সরকারের পক্ষ থেকে নো মাস্ক নো সার্ভিস ঘোষণা হলেও সরকারি বিভিন্ন দপ্তরে এর প্রতিফলন নেই। প্রশাসন নানা কর্মসূচি চালালেও এর তেমন প্রভাব নেই জনসাধারণের মধ্যে। দ্বিতীয় ধাপে বাড়ছে করোনা সংক্রমণ। গাজীপুর সিভিল সার্জন অফিসের তথ্য মতে 2 ডিসেম্বর থেকে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে 39 জন। 3 মাসের মধ্যে শেষ এক সপ্তাহে গাজীপুরে সর্বোচ্চ 219 জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন 87 জন। তবে আক্রান্তের হার বাড়লেও বাড়েনি সচেতনতা। মাস্ক ব্যবহার না করেই বের হচ্ছেন লোকজন। মাস্ক তো পরি কিন্তু খুলে রাখছি, খুলে একটু বাইরে আইছি। সব সময় তো নেই, আজকে একটু মনে ছিল না তো বাইরে চলে আসছিলাম। মানিকগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের চেয়ে নভেম্বরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের সামনে মাস্ক নেই, সেবা নেই স্লোগান থাকলেও তা মানা হয় না। তাড়াতাড়ি আসছি তো, মাল ভর্তি, এটা নেওয়ার জন্য তাড়াতাড়ি আইছি। মাস্ক আছে 2 বেলা করে প্রত্যেকটি উপজেলায়, জেলা সদরে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং সেখানে আমরা মানুষকে জরিমানার থেকেও বেশি তাদের সচেতন করার চেষ্টা করছি এবং তাদেরকে মাস্ক দিয়ে আমরা চেষ্টা করছি যেন তারা এটা ব্যবহার করে। একই অবস্থা নারায়ণগঞ্জেও। বেশিরভাগ মানুষ মানছে না স্বাস্থ্যবিধি। এক সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। তবে সাভারের প্রশাসনের তৎপরতায় কিছুটা হলেও মাস্কের ব্যবহার বেড়েছে। গাড়ি চালাইছি, তবে এইমাত্র করলাম, নিঃশ্বাস নিয়ে সমস্যা। আমি মাস্ক পরছিলাম, খুলে ফেলছি, মানে নিঃশ্বাস ছাড়তে পারিনি এই কারণে। মাস্কের ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা হচ্ছে যে মানুষজনের সচেতনতার অভাব। কারণ অধিকাংশ মানুষই হচ্ছে যে নিজ থেকে চায় না মাস্ক পরার জন্য, বিভিন্ন অজুহাত দিয়ে থাকেন এবং তারা হঠাৎ করে একটু বিষয়টাকে হালকাভাবেও নিচ্ছেন অনেকে, আমরা দেখতে পাচ্ছি। সারা দেশেই মাস্ক ব্যবহার উদ্বুদ্ধ করতে প্রতিদিনই মামলা ও জরিমানা করা হচ্ছে। তবে সাধারণ মানুষ সচেতন না হলে সংক্রমণ কমানো যাবে না বলছে প্রশাসন। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় সাধারণ মানুষের কষ্ট দূর করা এবং দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতেই প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজিবির 95তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা জানান তিনি। চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে আয়োজন করা হয় বিজিবির 95তম রিক্রুট ব্যাচের সমাপনী অনুষ্ঠান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বিজিবির চৌকস দলের কুচকাওয়াজ উপভোগ ও সালাম গ্রহণ করেন। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, করোনা থেকে দেশের মানুষের সুরক্ষায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে সরকার। নাগরিকদের জীবনের সুরক্ষা ও সুন্দর জীবন নিশ্চিতে এরই মধ্যে করোনা ভ্যাকসিন কেনার অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে আবারও সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। মানুষের কষ্ট হয়, আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে শুরু করে চাকরিজীবী শুরু করে আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন থেকে শুরু করে স্কুলের টিচার, সর্বশ্রেণী পেশার মানুষ
তাদের যাতে কষ্ট না হয় তার জন্য আমরা প্রণোদনা দিয়ে যাচ্ছি। এই করোনা ভাইরাসের সময় সকলকে আমরা এভাবে সহযোগিতা করছি যাতে সকলেই তার তার অবস্থানে সুরক্ষিত থাকতে পারে। এর আগে সীমান্তে চোরাচালান, মাদকসহ সব ধরনের অপতৎপরতা বন্ধে বিজিবিকে সবসময় তৎপর থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, বিজিবির কার্যক্রম আধুনিকায়নে অত্যাধুনিক সরঞ্জাম প্রদান করা হয়েছে। বাহিনীর শক্তি বৃদ্ধিতে নিয়োগ দেওয়া হচ্ছে জনবল। আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা যেমন করবে, পাশাপাশি চোরাচালানি বা নারী পাচার, শিশু পাচার সহ বিভিন্ন যে সমস্ত অপকর্ম বর্ডারে হয় সেগুলি যাতে না হতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে, সেটা এই দিকে লক্ষ্য রেখেই আমরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে বিশেষভাবে নজর দিয়েছি। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাহিনীর শৃঙ্খলা মেনে চলতে বিজিবির নতুন সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সার্ভিলেন্স ইকুইপমেন্ট স্থাপন করা। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেই সমস্ত এলাকা যাতে করোনায় স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিদিনের মতো আজও রাজধানীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রাস্তায় মাস্ক ছাড়া চলাচলকারীদের করা হচ্ছে আর্থিক জরিমানা। তবে নিম্ন আয়ের লোকদের মাস্কের গুরুত্ব বুঝিয়ে মাস্ক বিতরণ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর নিউ মার্কেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, গতকাল আমরা দেখেছি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়েছে। ক্রেতাদের মধ্যেও মাস্ক ব্যবহার দেখা গেলেও বিক্রেতাদের মধ্যে অনেকের মধ্যে অনীহা দেখা গিয়েছে। আজ আপনি কেমন দেখছেন নিউ মার্কেট এলাকার পরিস্থিতি? দেখুন, আজকেও কিন্তু ঢাকার অন্তত 10টি এলাকায় বা 10টি পয়েন্টে এই মাস্ক পরিধানের যে অভিযান সেটি করা হয়েছে এবং আমরা যে চিত্রটি দেখি যে যখন অভিযান চলে তখন কিন্তু মোটামুটি সবাই মাস্ক পরে এবং এরপরে যখন অভিযান শেষ হয়ে যায় তখন চিত্র অনেকটা পাল্টে যায়। তবে অভিযান শুরু হবার পর থেকে মাস্ক পরার যে প্রবণতা সেটি অনেক বেড়েছে, কারণ এটি গতকালকে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন তারাও এই বিষয়টি স্বীকার করেছেন। সম্প্রতি সরকারের যে কঠোর অবস্থান, অর্থাৎ মাস্ক না পরলে জরিমানা, অর্থাৎ এই জরিমানার যে অভিযান চলছে বা এই মাস্ক পরিধানে বাধ্যবাধকতা যে অভিযান চলছে, এই অভিযানের পর থেকে মাস্ক পরার প্রবণতা অনেক বেড়েছে, এটি প্রশাসনের পক্ষ থেকেও বলা হচ্ছে। তবে একটি বিষয় বলা হচ্ছে যে ব্যক্তি সচেতনতা ছাড়া আসলে এই করোনার যে প্রকোপ, এই প্রকোপ থেকে রক্ষা পাওয়া আসলে কঠিন, কারণ অভিযানের ভয়ে যদি কেউ মাস্ক পরে এরপরে যখন অভিযান শেষ হয়ে যায় তখন মাস্ক খুলে ফেলে, সেক্ষেত্রে আসলে বিষয়টি কিন্তু পুরো উল্টো হয়ে যাচ্ছে। কারণ আমরা যে বিষয়টি দেখেছি যে এই শীতের মধ্যে করোনার প্রকোপ বেড়ে যাবে, এটি চিকিৎসকেরা দীর্ঘদিন যাবৎ বলে আসছিলেন এবং সেই মোতাবেক গত 2 মাসের যে করোনার মৃত্যু বা করোনায় যে আক্রান্তর চিত্র, সেই চিত্র থেকে এখন অনেকটাই বেশি, অর্থাৎ মৃত্যু আক্রান্ত সবই বেড়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে সরকার আরও কঠোর হবে প্রয়োজন, এটিও তারা বলেছেন। কারণ এই মাস্ক পরিধানে, অর্থাৎ গতকাল এবং আজকে যেহেতু সরকারি ছুটির দিন, এই 2 দিন মূলত এই মার্কেট যেসব এলাকায় রয়েছে ওই সব এলাকাতে অভিযান একটু বেশি হয়েছে এবং গতকালকে আমরা দেখেছিলাম এই এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান হয়েছিল এবং আজকেও এই নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড এলাকা সহ আশপাশের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে। এখন যে বিষয়টি দাঁড়িয়েছে, করোনা সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে আসলে সচেতন হতে হবে এবং ব্যক্তি উদ্যোগে সচেতন হবে। এখানে আসলে প্রশাসনের যে কঠোর হস্তক্ষেপ বা প্রশাসনের যে জরিমানা বা জেল, এসব দিয়ে কিন্তু আসলে এই ব্যক্তি সচেতনতা বাড়ানো সম্ভব নয়। এখানে আমরা যে বিষয়টি দেখেছি যে করোনার যে প্রকোপ শীতে বাড়বে এমন আশঙ্কা থেকে এরই মধ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ সেই পদক্ষেপের একটি অংশই কিন্তু এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত, যেটি ঢাকা সহ সারা দেশে এরই মধ্যে পরিচালিত হচ্ছে। রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। ভাসানচরে রোহিঙ্গাদের আবাসনের ব্যবস্থায় খুশি কক্সবাজারে আশ্রয় শিবির থেকে আসা 1642 রোহিঙ্গা। ভাসানচর নিয়ে কক্সবাজারে ছড়িয়ে পড়া নেতিবাচক নানা কথা সত্য নয় বলেও জানিয়েছেন তারা। রোহিঙ্গারা জানান, কক্সবাজারে আশ্রয় শিবিরের চেয়ে অনেক ভালো ভাসানচরের আবাসন ব্যবস্থা। ভাসানচর আশ্রয়ন প্রকল্পে 1 লাখ রোহিঙ্গার জন্য রয়েছে 120টি গুচ্ছগ্রাম। এখন পর্যায়ক্রমে স্বেচ্ছায় সেখানে যেতে চাওয়া তালিকাভুক্ত রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। বৃহস্পতিবার কক্সবাজার থেকে বাসে করে 1642 রোহিঙ্গাকে নেওয়া হয় চট্টগ্রামে। পরদিন শুক্রবার জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হয় ভাসানচরে।
রোহিঙ্গাদের নিয়ে আরও জানাতে ভাষান্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, আপনি সকাল থেকে জানাচ্ছিলেন রোহিঙ্গাদের অভিব্যক্তি, তারা কি বলছেন, পরবর্তীতে আরও কারোর সাথে আপনি কথা হয়েছে না, তারা কি বলছেন জানাবেন। আমি কিন্তু এই মুহূর্তে ভাষান্তরের বাইরের সাইটে দেখাতে চাই। আপনি অনেক সময় প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক দাতারা প্রশ্ন করছেন যে এইটি আসলে কতটা টেকসই, এই চরের সাহিত্য নিয়েও তারা প্রশ্ন উঠিয়েছেন। কিন্তু এই চরটি যদি একটু দেখেন যে এখানে এখনো পরিমাটি উঠছে, যেটা বিশেষজ্ঞরা বলছেন তারপরে এই যে চরটির আয়তন যেটি আছে 13,000 একর, এই চরটির আয়তন মূলত বাড়ছে এবং ধীরে ধীরে আগামী 8-10 বছর এই চরটি হয়তো বা পাশে যে সন্দ্বীপ আছে, সন্দ্বীপের সাথে যোগাযোগ হয়ে যেতে পারে মূল ভূখণ্ডের সাথে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন, যদি দেখিয়ে রাখি, শোর প্রোটেকশন তৈরি করা হয়েছে। জলোচ্ছ্বাস এবং উচ্চ যেটি পানি চাপ আছে, বড় বড় ঢেউ আছে, সেগুলো মূলত ভাঙার জন্য এই শোর প্রোটেকশন তৈরি করা হয়েছে। এবং তারপরেই কিন্তু যদি দেখিয়ে রাখি, আরেকটি বাঁধ তৈরি করা হচ্ছে, যে বাঁধটি 9 ফিট উচ্চতার করা হয়েছে, সেটি আরো বাড়ানো হচ্ছে এবং সেটি 19 ফিট করা হবে। আগামী বছর নাগাদ সেটি হয়ে যাবে বলে নৌবাহিনী আমাদের জানিয়েছে। মূলত এই ভাসান চরকে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য আন্তর্জাতিক মান অনুযায়ী প্রোটেকশন নেওয়া আছে বলে এই প্রকল্প পরিচালক আমাদের জানিয়েছেন। তো মূলত যে বিষয়গুলো আপনি জানতে চাচ্ছিলেন, যে রোহিঙ্গারা কিন্তু এই নৌপথ দিয়ে এসেছে এবং তারা কিন্তু দেখেছে, বাইরের অবস্থাও দেখেছে। তারা বলছে যে যেই ধরনের বাঁধ তৈরি করা হয়েছে এবং তারা জোয়ারের সময় এই চরের আবাসন প্রকল্প যেটি আছে সেখানে ছিল, এবং তারা বলছেন যে তারা দেখেছেন এখানে জোয়ারের প্রকল্পের ভিতরে পানি চলে আসে না, যেটি তাদের কক্সবাজার আশ্রয় প্রকল্প, কক্সবাজারের যে আশ্রয় শিবিরগুলো আছে সেখানে তাদের ভুল বোঝানো হচ্ছিল, তাদের বলা হচ্ছিল ভাষান্তরের স্থায়িত্ব নিয়ে। এবং অনেক রোহিঙ্গা কক্সবাজার আশ্রয় শিবিরে অনেক রোহিঙ্গা বিভ্রান্ত এবং গুজব ছড়াচ্ছে বলেও আজকে যারা ভাষাঞ্চল বাসিন্দা বলে আমরা বলে থাকি, অস্থায়ী ভাষাঞ্চল বাসিন্দা, তারা কিন্তু বলছেন যে তারা এই ভাষাঞ্চলের আবাসন প্রকল্প দেখে তারা সন্তুষ্ট। মিয়ানমারে যাবার আগ পর্যন্ত, নিজের জন্মভূমিতে ফিরে যাবার আগ পর্যন্ত বাংলাদেশ সরকার যদি চায় তাহলে তারা এই ভাষাঞ্চলেই থাকতে চান। এবং আমরা দেখেছি তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে, নিজে আমি কালকে থেকে বলছিলাম, তারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু তাদের পরিবার যারা কক্সবাজার আশ্রয় শিবিরে আছেন, কুতুপালক এরিয়ার বিভিন্ন ক্যাম্প, তাদের সাথে ভিডিও কলে কথা বলছেন এবং তারা ভিডিও কলে তাদের বোঝানোর চেষ্টা করছেন ভাষান্তর সম্পর্কে যে ধারণা কক্সবাজার আশ্রয় শিবিরে দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে, সেটি আসলে ঠিক নয়। তো এই ছিল সার্বিক পরিস্থিতি। নাফিজা, আরেকটি বিষয় জানাবেন, অনেকেই বলছেন যে এই প্রথম দলে যারা এসছেন তাদের বেশিরভাগই পুরনো রোহিঙ্গা, অর্থাৎ যারা 8-10 বছর আগে এসছেন, তাদেরই সংখ্যা বেশি। আপনার কাছে কি তথ্য আছে? সেটি আমরা দেখেছি পুরনো যে রোহিঙ্গা আছে তাদের পাশাপাশি নতুন 2017 সালে এসেছেন এমন রোহিঙ্গাদের সাথে আমরা কথা বলেছি। মূলত দুটো কিন্তু মিলিয়েই আপনি সংখ্যাটি, তাতে পুরনো সংখ্যাটা বেশি এবং যে আগামীতে আরো 3,000 তালিকাভুক্ত করা হচ্ছে। আপনি জানেন যে পুরনো রোহিঙ্গাদের কথা বলছেন, তাদের মিলিয়েই কিন্তু 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে বলে বলা হচ্ছে। আর যে বিষয়টি আছে, 306 জন রোহিঙ্গা আপনি জানেন গত মে মাস থেকে ভাষাঞ্চলে অবস্থান করছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা পরিবার থেকে বিচ্ছিন্ন বলে সরকার সিদ্ধান্ত নিয়েছেন এই 306 রোহিঙ্গাকে আগামীতে কয়েকদিনের মধ্যেই কক্সবাজার আশ্রয় শিবিরে তাদের পরিবারের কাছে নিয়ে যাওয়া হবে। ভাষান্তর থেকে জানাচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। স্বপ্ন পূরণের কাছাকাছি পদ্মা সেতু, আর মাত্র একটি স্প্যান বসলেই দৃশ্যমান হবে পুরোপুরি। 10 ডিসেম্বর শেষ স্প্যানটি বসানোর দিন ঠিক করেছে কর্তৃপক্ষ। শুক্রবার বেলা 11টার দিকে মাওয়া প্রান্তের 11 ও 12 নম্বর পিলারের ওপর বসে 40 নম্বর স্প্যান। এদিকে আগামী জুলাইয়ের মধ্যে পিছিয়ে পড়া রেল ও রোডওয়ে স্ল্যাব বসানো শেষ করতে চায় কর্তৃপক্ষ। ভোরের কুয়াশায় ঢাকা পদ্মা, রোদ বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার সেই চাদর ভেদ করে জেগে ওঠে স্বপ্নের সেতু, যেন সগৌরবে জানিয়ে দিচ্ছে নিজেদের সক্ষমতার আখ্যান। শুক্রবার বসেছে 40তম স্প্যান, এতে দৃশ্যমান হয়েছে 6 কিলোমিটার। আর মাত্র একটি স্প্যান বসলেই পদ্মার বুক চিরে জেগে উঠবে মূল সেতুর পুরোটা। স্প্যান বসানো শেষে নির্মাণের পরবর্তী ধাপে মনোযোগ দেবে সেতু বিভাগ। পদ্মা সেতু এটা পদ্মা বহুমুখী সেতু, এখানে কিন্তু রেল সেতু, সড়ক সেতু, একই সাথে গ্যাস লাইন থাকবে, 400 কেবির ইলেকট্রিসিটি লাইন থাকবে এবং এখানে লাইটিং ওয়ার্ক আছে, অর্থাৎ এস্থেটিক ভিউ দেওয়ার জন্য এখানে স্পেশাল লাইটের ব্যবস্থা করা হবে। স্ট্রিট লাইট অ্যাপ্রোচ সেতুর পাশে যেটা, সেখানেও লাইটের কাজ বাকি আছে। তবে সেতুর উপর রেল ও রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ এগোয়নি কাঙ্ক্ষিত মাত্রায়।
জুলাইয়ের বন্যায় ১৯২টি রেলওয়ে স্ট্রেঞ্জার ও ১২৬টি রোড স্ল্যাব তলিয়ে যায় নদীতে। এখন শুকনো মৌসুমকে টার্গেট করে আগামী জুলাইয়ের মধ্যে এ কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। রেলওয়ে যে স্ট্রিঞ্জার এগুলো আমি মনে করি আগামী মে জুনের মধ্যে বসানো হয়ে যাবে। রেলটা একটু বসানো ইজি, আর রোডের ড্যাকগুলো আমাদের এখানে এখন 2টা টিম কাজ করছে, এই মাসে আরেকটা টিম যুক্ত হবে এবং আগামী জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আরেকটা টিম যুক্ত হবে। 4টা টিম কাজ করলে আমরা আশা করি জুলাইয়ের মধ্যে রোডের ড্যাকও বসানো হয়ে যাবে। এদিকে সেতুর কাজে আবারও উদ্বেগ তৈরি করছে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাক্কায় অনেক বিদেশি পরামর্শক কাজে যোগ দিতে পারছেন না বলে তথ্য দিচ্ছেন সেতু সংশ্লিষ্টরা। 2017 সালের সেপ্টেম্বরে পদ্মা সেতুতে প্রথম স্প্যান বসানো হয়। এরপর 3 বছর 3 মাসের মাথায় এসে শেষ হতে যাচ্ছে সবগুলো স্প্যান বসানো। বাকি থেকে যাবে সুপার টি গার্ডার, রোডে ও রেল স্ল্যাব বসানো, যা আগামী 1 বছরের মধ্যে সম্ভব হবে বলে আশা করছেন প্রকৌশলীরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত জাতীয় 3 নেতার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা জানান। কাদের বলেন, একটি মহল মুখে গণতন্ত্রের কথা বললেও তারা আসলে গণতন্ত্রের শত্রু। এদেশে একটি মহল আছে যারা মুখে গণতন্ত্র বললেও তারা আচরণে, তাদের কর্মকাণ্ডে কখনো গণতন্ত্রে বিশ্বাসী নয়। সাম্প্রদায়িক অপশক্তি আছে, এরা গণতন্ত্রের শত্রু। গণতন্ত্রের শত্রুরা গণতন্ত্রের বিকাশ চায় না। গণতন্ত্র দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে। করোনা পরিস্থিতিতে স্থগিত হাম রুবেলার টিকাদান শুরু হচ্ছে 12 ডিসেম্বর, চলবে 24 জানুয়ারি পর্যন্ত। কাতারের বিপক্ষে হারলেও জামাল জিকোদের প্রচেষ্টায় কোচের সন্তোষ, সামনে আরও ভালো করার প্রত্যয়। ইয়ারলং সাংপো বা ব্রহ্মপুত্র নদে চীনের জলবিদ্যুৎ প্রকল্প করা নিয়ে চলছে বিতর্ক। পরিবেশবাদীরা বলছেন, প্রকল্পের জন্য বাঁধ দেওয়া হলে মরে যাবে বাংলাদেশের প্রধান নদ নদী, মিঠা পানির আকাল দেখা দেওয়ার পাশাপাশি ব্যাহত হবে কৃষি। তবে এমন দাবি নাকচ করে নদী গবেষক আইনুন নিশাত বলেছেন, অংশীদারি ভিত্তিতে ভারতকে সঙ্গে নিয়ে এই প্রকল্পে বিনিয়োগ করলে লাভবান হবে বাংলাদেশ। তিব্বতে উৎপন্ন হওয়া ইয়ারলাং সাংপো বা ব্রহ্মপুত্র নদ ভারতের অরুণাচল হয়ে বাংলাদেশে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র যমুনা নামে। ভারত বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত 1760 মাইল দীর্ঘ এই নদ ভাটির প্রায় সব নদ নদীর পানি যোগান দেয়। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমস জানিয়েছে, 14তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগামী বছর থেকে তিব্বতের ব্রহ্মপুত্র নদের ওপর জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে চীন। এই ড্যাম থেকে বছরে 6 কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যা থেকে বছরে আয় হবে $300 কোটি। পরিবেশবাদী সংগঠন বাপা মনে করে, ড্যামের কারণে শুকিয়ে যাবে দেশের প্রধান নদ নদী। তবে নদী গবেষক আইনুন নিশাত মনে করেন, এই ড্যাম নির্মাণ হলে বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র যমুনা অববাহিকায় বন্যা কমে যাবে। চীন যদি বৃহৎ আকার ড্যাম তৈরি করে তাহলে অরুণাচল, আসাম, এমনকি বাংলাদেশেও বন্যার ক্ষেত্রে কিছুটা উপকার হবে। নদীতে নৌ চলাচল ভালো হবে। তবে যদি ওই জলাধার থেকে পানি প্রত্যাহার করে অন্যত্র নিয়ে যাওয়া হয় তাহলে বিপদ। ইয়ারলাং সাংপো যদি ক্ষতিগ্রস্ত হয় এবং ওটার পানি যদি রেগুলেটেড হয়, তাহলে ব্রহ্মপুত্র নদীর যে প্রাকৃতিক ধারা, সেই প্রাকৃতিক ধারা ক্ষতিগ্রস্ত হবে। তার পানিকে আটকে রেখে তার ব্যবস্থাপনা করতে চাইবে এবং সে যখন সেটা করবে তখন নিচের দেশ হিসেবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। পরিবেশ বাঁচাও আন্দোলনের মতে, ড্যামের নিচে পানি আটকে রাখবে চীন, যা ভাটির জন্য চরম ক্ষতির কারণ হবে। তবে আইনুন নিশাত মনে করেন, ড্যামটি নির্মাণ হলে মেগা বিদ্যুৎ প্রকল্পের অংশীদারি হিসেবে লাভবান হবে বাংলাদেশ। এই অভিন্ন নদীতে সকলেরই বেনিফিট পাওয়া উচিত। বাংলাদেশ সরকারের উচিত হবে ওই ড্যাম নির্মাণে অর্থ লগ্নি করা। আমরা যদি 10% টাকাও দেই সেখানে, তাহলেও বিদ্যুতের উপরে আমাদের একটা দাবি আসবে। আমরা যেহেতু ভাটির দেশ, আমাদের উজানের যে কোনো
হস্তক্ষেপের বিরোধিতা করা আমাদের প্রয়োজন। এই ক্ষেত্রে ভারতকে যদি সহযোগিতা করতে হবে। এই ক্ষেত্রে আমাদের এক ইউনিভার্সাল অবস্থান হওয়া উচিত। পানি সম্পদ মন্ত্রণালয়ের সূত্র বলছে, ইয়ারলং সাংপো ড্যাম নির্মাণ নিয়ে চীনের সঙ্গে এরই মধ্যে সচিব পর্যায়ে বৈঠক করেছে বাংলাদেশ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লাদাখ সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই এবার ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণ নিয়ে বিরোধে জড়ালো চীন ও ভারত। এ বাঁধ নির্মাণে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশও। ব্রহ্মপুত্র নদের উপর চীনের জলবিদ্যুৎ প্রকল্পের নামে বাঁধ দেওয়ার ঘোষণায় পাল্টা প্রকল্পের ঘোষণা দিয়েছে ভারত। চীনের বাঁধ নির্মাণে যে প্রভাব পড়বে তার সঙ্গে লড়াই করতেই অরুণাচলে ব্রহ্মপুত্রের উপর বানানো হবে এই বাঁধ। মে মাস থেকে লাদাখ সীমান্তে মুখোমুখি অবস্থানে আছে চীন ও ভারতের সেনাবাহিনী। জুনে প্রাণঘাতী সংঘাতের পর বেড়েছে উত্তেজনা। দফায় দফায় দেশ দুটির শীর্ষ পর্যায়ের বৈঠকেও আসেনি সমাধান। এমন পরিস্থিতিতে আগুনে ঘি ঢালার কাজ করেছে ব্রহ্মপুত্র নদে ড্যাম নির্মাণ ইস্যু। সম্প্রতি ব্রহ্মপুত্রে বিশাল জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্প শুরুর ঘোষণা দেয় বেইজিং। চীনের চতুর্দশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলা হয়, আগামী বছর থেকেই তিব্বতে শুরু হবে বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের কাজ। প্রকল্পের কাজ শেষ হবে 2035 সালে। স্বাভাবিকভাবেই চীনের এই ঘোষণা চিন্তা বাড়িয়েছে ভারতের, কারণ নদের সমতল যাত্রাপথের বেশিরভাগটাই ভারতের মধ্য দিয়ে বয়ে চলেছে। ফলে নদীর উচ্চ গতিতে পরিবর্তন এলে বা কোনো ড্যাম তৈরি হলে নিম্নগতির পরিবর্তন হবে। তাতে বন্যাসহ নানা সমস্যায় পড়তে পারে ব্রহ্মপুত্র নির্ভর ভারত বাংলাদেশের অনেক মানুষ। চীনের ঘোষণার পরপরই ব্রহ্মপুত্র নদের ওপর 10 গিগাওয়াটের হাইড্রো পাওয়ার প্রজেক্টের ঘোষণা দিয়েছে ভারত। বিশ্লেষকরা বলছেন, চীনের ড্যাম এবং জলবিদ্যুৎকে চাপে রাখতেই ভারতের এই পদক্ষেপ। এদিকে তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর ড্যাম নির্মাণের আগে সকল প্রতিবেশী দেশের স্বার্থের দিক বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেছে চীন। বুধবার এমনটি জানান ভারতের চীনা দূতাবাসের একজন কর্মকর্তা। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর ওপর নির্মিত হচ্ছে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু। ডিসেম্বরের শেষ সপ্তাহে সেতুটি উদ্বোধন হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এতে ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে চট্টগ্রাম অঞ্চলে সড়ক যোগাযোগ স্থাপন সহ দুই দেশের বাণিজ্যে আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে। 2015 সালের 6 জুন খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর উপর মৈত্রী সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। 2020 সালের এপ্রিলে কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনার কারণে বেশ কয়েক মাস কাজ বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। তবে সম্প্রতি কাজ শুরু হওয়ায় ডিসেম্বরের শেষ সপ্তাহে সেতুটি উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। করোনা মহামারীর কারণে বিভিন্ন জটিলতায় নির্মাণ কাজ কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা আশা করছি ডিসেম্বর 2020-এর মধ্যে নির্মাণ কাজ সমাপ্ত হবে। ইন্ডিয়ান হাই কমিশন আমাদেরকে জানিয়েছে যে তারা এক্সপেক্ট করছে কাজ শেষ হলে এই বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এটার শুভ উদ্বোধন করবেন আমাদের দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীগণ। সেতু ঘিরে প্রায় 10 একর জমি অধিগ্রহণ করে রামগড় স্থলবন্দর নির্মাণের কাজও এগিয়ে চলছে। এদিকে রামগড় হেয়াকো বারৈয়ারহাট প্রধান সড়ক প্রশস্তকরণের অনুমোদন দিয়েছেন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রথম দুইটি প্রকল্প ইতিমধ্যে প্রত্যাশী সংস্থা সড়ক ও জনপথ বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং স্থলবন্দর নির্মাণ সংক্রান্ত অধিগ্রহণের কাজ চূড়ান্ত পর্যায়ে। সেতুটি চালু হলে প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের। এতে এলাকার অর্থ সামাজিক অবস্থা পরিবর্তনের আশা স্থানীয়দের। স্থাপনাগুলি নির্মাণ হলে এই এলাকায় বেকার সমস্যা সমাধান করবে এবং স্থানীয় লোকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধি ঘটবে। 412 মিটার দীর্ঘ সেতুটি নির্মিত হচ্ছে ভারত সরকারের অর্থায়নে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাবার দ্বিতীয় বিয়ে সম্পত্তি সৎ মায়ের হওয়ার শঙ্কা থেকেই তৈরি হয় ক্ষোভ। আর এ থেকে পরিকল্পিতভাবে কাফরুলের গৃহবধূ সীমাকে কুপিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয় সৎ ছেলে নাহিদ। পুলিশ বলছে আদালতে দায় স্বীকার করেছেন তিনি। তবে নাহিদ সহ 6 জনকে গ্রেপ্তার করা হলেও রিমান্ডে না নেয় মামলার তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বাদী হেলাল শরীফ। কাফরুলের কার্টন ব্যবসায়ী শাহজাহান শিকদার প্রথম স্ত্রীর মৃত্যুর 2 বছর পর এ বছরের মার্চে বিয়ে করেন গোপালগঞ্জের সীমা বেগমকে।
প্রথমে এ বিয়ে মেনে নিলেও শ্বশুরবাড়ির চাপে সৎ মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হয় শাহজাহানের প্রথম স্ত্রীর সন্তান আশিকুর রহমান নাহিদের। সঙ্গে যোগ হয় বাবার সম্পত্তি সৎ মায়ের নামে হওয়ার শঙ্কা। এতেই তৈরি হয় ক্ষোভ, আর এ ক্ষোভ থেকেই সৎ মাকে কুপিয়ে জখম করে আগুন দেয় নাহিদ। তার বক্তব্য অনুযায়ী সে একাই মারছে। প্রথমে ছুরি দিয়ে ধরে গলায় দিচ্ছে, স্টেপ করছে, তারপরে হাতে স্টেপ করে, তারপর পিঠে স্টেপ করে, পরে তার আগুন ধরাই দিচ্ছে। নাহিদের এ কাণ্ডে অবাক প্রতিবেশীরাও। এমন ঘটনার পুনরাবৃত্তি চান না তারা। কত যে মর্মান্তিক একটা ঘটনা, এটা তো খুব কষ্টদায়ক, এটা সবার ক্ষেত্রে। এই জিনিসটা শোনার পরে নিজের অনুভূতি ভাবলেই তো কলিজাটা চাপ দিয়ে উঠে যায়, আল্লাহ কিভাবে তাকে মারছে। এ ঘটনায় নাহিদ ছাড়াও গ্রেপ্তার করা হয়েছে তার বাবা শাহজাহান, স্ত্রী জাকিয়া সুলতান আইরিন, শ্বশুর আশেকুল্লাহ, শাশুড়ি রোকেয়া বেগম, শ্যালক সাকিবকে। তবে গ্রেপ্তারের 4 দিনেও আসামিদের কাউকে রিমান্ডে নেয়নি পুলিশ। বাদীর অভিযোগ, আসামিদের চাপে তদন্ত ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে পুলিশ। পুলিশ আসামি দ্বারা প্রভাবিত, কারণ যে 6 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের একজনও রিমান্ড আবেদন করেনি। দ্রুত তদন্ত কাজ শেষ করে আদালতের রায়ের মাধ্যমে আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। তবে পুলিশ বলছে এরই মধ্যে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে নাহিদ। অন্য আসামিদের সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনে রিমান্ডেও নেওয়া হবে। পারিবারিক কলহের কারণে কোনোভাবে কেউ শেল্টার দেখে কিনা, এটা তার সাক্ষীর বিষয়, এটা আমরা বাছাই করে দেখি। যদি কেউ সম্পৃক্ত হয় তাহলে সেই যেভাবে সম্পৃক্ত তাকে সেভাবে আনতে হবে। এদিকে ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিখোঁজের 3 দিন পর চট্টগ্রামের কোতোয়ালির টেরিবাজারের একটি বাসা থেকে দোকান কর্মচারী মাধব দেবনাথের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে বাসার খাটের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 6 জনকে আটক করা হয়েছে। 2 নভেম্বর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না টেরিবাজার আফিমগলির স্বর্ণ দোকানের কর্মচারী মাধব দেবনাথের। গতরাত 11টার দিকে খবর পেয়ে মাধবের মামার বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের হাত পা রশি দিয়ে বাঁধা ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়। মাধবের মামাতো ভাই পিন্টু দেবনাথের স্ত্রীর সাথে সম্পর্কের জেরেই এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। ধারণা করছি পিন্টু দেবনাথের স্ত্রীর সঙ্গে তার মামাতো ভাই মাধব দেবনাথের কোনো একটা অবৈধ সম্পর্ক ছিল, এই নিয়ে এদের ভিতরে বিবাদ ছিল। তারই সূত্র ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তা আমরা জিজ্ঞাসাবাদ শেষে আমরা নিশ্চিত হব আসলে কেন, কী কারণে হত্যা করলো এবং কে কে এই ঘটনার সঙ্গে জড়িত। গৃহহীনদের জন্য প্রায় 4 কোটি টাকার জমি দান করলেন নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য রেবেকা মোমিন। তিনি বলছেন, মানবিক কারণেই তিনি জমি দিলেন ভূমিহীনদের। এমন দান নজির হয়ে থাকবে বলছে এলাকাবাসী। নেত্রকোনা পৌর এলাকায় অন্তত 50 জন ভূমিহীনের বাসস্থানের জন্য সরকারি প্রকল্প বঙ্গবন্ধু গুচ্ছগ্রাম স্থাপনে জমি সংকট দেখা দেয়। সংকট সমাধানে এগিয়ে আসেন নেত্রকোনা 4 আসন মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি এলাকার সংসদ সদস্য রেবেকা মোমিন। নিজের 1 একর 64% জমি বঙ্গবন্ধু গুচ্ছগ্রাম প্রকল্পের জন্য বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেন। মানবতার কল্যাণে গৃহহীনদেরকে যাদের একটা গড়ের ব্যবস্থা করে দেওয়ার এই যে মাননীয় সংসদ সদস্য যে কাজটি করেছেন সেটি মুজিব বর্ষ স্মরণীয় হয়ে থাকবে। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ও ভূমিহীনরা। অঞ্চল এলাকায় গ্রামবাসীর জন্য যারা গরিব আছে, যারা বাড়িঘর নাই, তারা পাইব, আমরা তাতে খুশি। গরিব আছে গর ভাই এমপি সাহেব জায়গা দিতেছে, আমরা খুব খুশি। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা থেকেই ভূমিহীনদের জন্য জমি দেওয়ার কথা জানান সংসদ সদস্য। মানবতার খাতিরেই দান করলাম আমি। আমাদের জমি জমা আছে কিছু, তা আর মুজিব বর্ষ ভাবলাম যে এই সময় দিলে মানে ওনার প্রতি আমার একটা ভালোবাসা সবসময় আছে এবং উনি আমাকে খুব ভালোবাসতেন। এই জমিতে সরকারি প্রকল্পে ঘর নির্মাণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি ওই জায়গা সরকারকে দান করবেন, মূলত কালেক্টরের কাছে দান করবেন। কালেক্টর সরকারের নির্দেশনা অনুযায়ী, নীতিমালা অনুযায়ী যারা ভূমিহীন রয়েছে তাদেরকে প্রত্যেককে ঘর করে দেওয়ার জন্য জায়গা পরবর্তীতে বন্দোবস্ত প্রদান করবেন। এমন উদ্যোগে দেশের অন্য জনপ্রতিনিধি ও বিত্তবানরা এগিয়ে আসলে উপকৃত হবে দরিদ্র মানুষ, বলছেন সচেতন নাগরিকরা।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উৎপাদন বাড়াতে প্রকৃত পেঁয়াজ চাষিদের বীজ দেবে সরকার। আগামী মৌসুমের জন্য ইতোমধ্যে 25 কোটি টাকা ছাড়ও করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে চাষিদের বীজের পাশাপাশি সারও দেওয়া হবে। তবে প্রকৃত চাষিরাই যেন এই প্রণোদনা পান, সে বিষয়ে জোর দেওয়ার তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। আমদানি নির্ভরতার কারণে 2 বছর ধরে অস্থির পেঁয়াজের বাজার। ভারতের বিকল্প উৎস খোঁজার পাশাপাশি দেশে উৎপাদন বাড়াতে নজর দিচ্ছে সরকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সারা বছরই উৎপাদনের লক্ষ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের বীজ দেওয়ার পাশাপাশি আধুনিক চাষাবাদের প্রশিক্ষণও দেওয়া হবে। এতে বাড়বে পেঁয়াজের হেক্টর প্রতি উৎপাদন, কমবে আমদানি নির্ভরতা। এতে করে আমাদের এই গতানুগতিক যে পেঁয়াজ আবাদ হয় তার সাথে যোগ করে আমরা এই 50,000 বিঘা জমিকে আবাদ বৃদ্ধির পরিকল্পনা নিয়েছি এবং সেই লক্ষ্যেই আমরা কিন্তু সহযোগিতা দিচ্ছি। এখানে একজন কৃষক 1 বিঘা জমির জন্য 20 কেজি ডিএপি এবং 10 কেজি এমও পাবেন। এবারই প্রথম কৃষকদের দেওয়া হচ্ছে পেঁয়াজের বীজ। এই উদ্যোগের সুফল পেতে প্রকৃত চাষি নির্বাচনে তাই সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। একটি বিষয় এখানে খুব বিবেচনায় নেওয়া দরকার, সেটি হচ্ছে যে প্রকৃত কৃষকরা যেন এই প্রণোদনার সুবিধা পায় এবং যে সমস্ত কৃষক বীজ সংগ্রহ করবে তারা যেন পেঁয়াজ উৎপাদন করে, কোনোভাবেই যেন অবহেলা না করে সরকারের এই সুবিধাকে, সেদিকে বিশেষ নজর রাখা দরকার। আগামী মৌসুমে 4,62,000 হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি মন্ত্রণালয়। এতে 29.5 লাখ টন পেঁয়াজ উৎপাদন হবে বলে আশা মন্ত্রণালয়ের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাঁচামাল সংকট আর শ্রমিকের অভাবে বগুড়ার আদমদীঘি উপজেলায় শাওইল বাজারে কমেছে শীত বস্ত্রের উৎপাদন। প্রতি বছর এ বাজারে বেচাকেনা হয় গড়ে প্রায় 5.5 কোটি টাকার শীতের কাপড়, কিন্তু করোনার কারণে চলতি বছর এখানের বিভিন্ন কারখানায় উৎপাদন কমেছে প্রায় 20%, যার ফলে শত কোটি টাকা কম লেনদেনে হবে বলছেন সংশ্লিষ্টরা। আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের গ্রাম শাওইল। শীতের কাপড়, চাদর ও কম্বল বেশি বেচাকেনা হয় বলে চাদর কম্বল হাট নামেও এটি পরিচিত। এই বাজারকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে প্রায় 2 লাখ মানুষের। তাঁত শিল্পের জন্য নানা রং আর মানের যেসব সুতা তৈরি করা হয় তার প্রায় পুরোটাই আসে গার্মেন্টসের ঝুট থেকে। কিন্তু করোনার কারণে গেল মার্চ মাসে গার্মেন্টস বন্ধ হয়ে গেলে সংকটে পড়েন শ্রমিক আর ব্যবসায়ীরা। আগে প্রতি মাসে মনে করেন যে 1000 পিস কাপড় হতো, এখন মনে করেন যে 400 পিসের প্রোডাকশন নেই। বাইরে থেকে কোনো পার্টি আসে না, সুতা তো একদম আসা বন্ধ। ঢাকা এখান থেকে পার্টি যেতেও পারে না, সুতা আনতেও পারে না। প্রতিবেশী দেশ ভারত, মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশেই আদমদীঘি উপজেলার শাওইল গ্রামে তৈরি শীতবস্ত্রের চাহিদা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। তবে এবার সেই বাজার হারানোর সংখ্যা করছেন তারা। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতার দাবি তাদের। ব্যবসায়িক মহল এই কারণে একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। তো যদি সরকার ইচ্ছা পোষণ করেন, নিজ উদ্যোগে এখানকার যেগুলো ক্ষুদ্র ব্যবসায়িক আছে তাদের প্রোডাক্ট যদি সরকার রপ্তানির কোনো ব্যবস্থা করতে পারেন এবং পাশাপাশি এদের জন্য কোনো প্রণোদনার যদি ব্যবস্থা করতে পারেন, আমি মনে করি এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব। প্রায় 45 বছর আগে প্রতিষ্ঠিত শাওইল বাজারের ব্যবসা বাণিজ্য সচল রাখতে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আদমদীঘি, বগুড়া। আগামী 12 ডিসেম্বর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে হাম রুবেলা টিকাদান কর্মসূচি। 6 সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে আগামী 24 জানুয়ারি পর্যন্ত। হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে এবার সারা দেশে টিকা দেওয়া হবে 9 মাস থেকে 10 বছরের নিচের শিশুদের। প্রায় 3.40 লাখ শিশুকে 1 ডোজ এমআর টিকা দেওয়া হবে। করোনার কারণে কর্মসূচি চলার সময় শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, হাঁচি কাশির শিষ্টাচার পালন, সঠিক পদ্ধতিতে হাত ধোয়া সহ স্বাস্থ্য সুরক্ষার সব নিয়মগুলো মেনে ক্যাম্পেইনটি পরিচালনা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 1979 সাল থেকে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে সারা দেশে টিকাদান কর্মসূচি পরিচালনা করে আসছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই।
এদিকে নিয়োগ বিধি সংশোধন এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে আজও দেশের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে। টানা 10 দিনের মতো কর্মবিরতিতে বন্ধ রয়েছে নিয়মিত টিকা ও সেবাদান কর্মসূচি। বরিশাল সদর উপজেলার 66 জন স্বাস্থ্য সহকারী সকাল থেকে স্বাস্থ্য মিলনায়তনের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট করেন। সকাল 9টায় টাঙ্গাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধন করেন স্বাস্থ্য সহকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে আজ পূর্ব নির্ধারিত টিকা দিতে না পেরে অনেক অভিভাবকই ক্ষোভ জানিয়েছেন। 5 দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের লাগাতার কর্মবিরতি চলছে ঝিনাইদহ, নাটোর, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জায়গায়। যারা স্বাস্থ্য পরিদর্শক তাদের 11, সহস্বাস্থ্য পরিদর্শক 12 এবং স্বাস্থ্য সহকারী 13। এই 13তম গ্রেড আমাদের দীর্ঘদিনের দাবি। এই দাবি যখনই সরকার বা কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে তখনই আমরা মাঠে ফিরে যাব। 24 ঘন্টায় বিশ্বে করোনা রোগী শনাক্ত হয়েছে 6,84,000, যা 3 ডিসেম্বরের পর একদিনে সর্বোচ্চ। এদিকে যুক্তরাষ্ট্র হয়েছে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 6,62,00,000। নতুন 12,100-র বেশি মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 15,24,000 ছাড়িয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছে 4,58,00,000-এর বেশি মানুষ। একদিনে নতুন শনাক্তের রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে পাওয়া গেছে 2,23,000-এর বেশি রোগী। এর আগে 3 ডিসেম্বর সর্বোচ্চ 2,20,000 মানুষ সংক্রমিত হয়েছিল দেশটিতে। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এখানেই। মারা গেছে 2,600-র বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 2,85,000 ছাড়িয়েছে। সেখানে মোট আক্রান্ত ছাড়িয়েছে 1,47,00,000। এদিকে করোনার ভ্যাকসিন সরবরাহ করার মতো পর্যাপ্ত তহবিল রাজ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছে নিউ জার্সির গভর্নর। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা 65 লাখ ছাড়িয়েছে। শুক্রবার দেশটিতে ভাইরাস পাওয়া গেছে 47,000-এর বেশি মানুষের দেহে। নতুন 674 জনের মৃত্যু নিয়ে ব্রাজিলে মোট প্রাণহানি প্রায় 1,76,000। মেক্সিকোতে করোনা পরিস্থিতির অবনতিতে নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে। দেশটিতে 24 ঘন্টায় প্রাণ গেছে প্রায় 700 জনের। নতুন রোগী শনাক্ত হয়েছে 12,000-এর বেশি। ইতালিতে একদিনে 814 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী মিলেছে 24,000। বর্তমানে ক্রিসমাসের জন্য করোনার সব বিধিনিষেধ শিথিল করেছে দেশটিতে। রাশিয়ায় একদিনে প্রাণ গেছে 569 জনের। এছাড়াও পোল্যান্ডে 531 ও যুক্তরাষ্ট্রে 504 জনের মৃত্যু হয়েছে। এদিকে তুরস্কে একদিনে রেকর্ড 32,700-র বেশি রোগী শনাক্ত হয়েছে। পর্তুগালে 23 ডিসেম্বর পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে সরকার। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে 24 ঘন্টায় মারা গেছে 504 জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো 1,39,000। নতুন 35,800 শনাক্ত নিয়ে দেশটিতে মোট আক্রান্ত 96 লাখের বেশি। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ থেকে করোনার ভ্যাকসিন স্পুটনিক 5 প্রয়োগ শুরু করেছে রাশিয়া। প্রথমে বয়স্কদের এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আর মঙ্গলবার থেকে ফাইজারের তৈরি করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে যুক্তরাজ্য। এদিকে মার্কিন নাগরিকদের জন্য করোনার টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা মহামারীর শুরু থেকেই এর প্রতিষেধক আবিষ্কারে উঠে পড়ে লাগেন বিজ্ঞানীরা। নানা পরীক্ষা নিরীক্ষা ও খুঁটিনাটি বিশ্লেষণ শেষে অবশেষে শনিবার থেকে রাশিয়ায় শুরু হলো ভ্যাকসিনের চূড়ান্ত প্রয়োগ। স্পুটনিক 5 ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এদিকে মঙ্গলবার থেকে যুক্তরাজ্যে শুরু হচ্ছে ফাইজারের তৈরি করোনা ভ্যাকসিনের চূড়ান্ত প্রয়োগ। এরই মধ্যে 8 কোটি ডোজ ভ্যাকসিন মজুত করেছে দেশটি। এই সফলতাকে করোনা সংকট উত্তরণে শুভ সূচনা হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার টিকা প্রয়োগের এই উদ্যোগ সংকট উত্তরণের পথে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনেকেই হয়তো ভাবছেন টিকা আবিষ্কারের ফলে মহামারী মোকাবিলা করা হয়ে গেছে, কিন্তু বিষয়টি একদম তা না। সংক্রমণ রোধে অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করেছে ফাইজার ও মডার্না। এ নিয়ে সিদ্ধান্ত নিতে 10 ও 17 ডিসেম্বর বৈঠক করবে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন। তবে মার্কিন নাগরিকদের জন্য করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করা হবে না বলে জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ভ্যাকসিন অনুমোদনের পর জনগণের ইচ্ছা অনুযায়ী টিকা সরবরাহ করা হবে বলে জানান তিনি। এদিকে ভারতে 1 কোটি স্বাস্থ্যকর্মীকে সবার আগে করোনা ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছে সরকার।
পরের ধাপে 2 কোটি ডোজ ভ্যাকসিন দেয়া হবে পুলিশ, সেনা সদস্য, পৌরসভা কর্মী সহ করোনার সামনের সারির যোদ্ধাদের। বর্তমানে প্রায় 8টি টিকার ট্রায়াল চলছে ভারতে। অনুমোদন পাওয়ার সাথে সাথেই টিকাদান কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে মোদী সরকার। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পার্থক্যটা প্রকট। একদিকে এশিয়ার সেরা দল আর অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ের নিচের সারির বাংলাদেশ। শুধু শক্তিমত্তা নয়, প্রস্তুতির মাঝেও বিস্তর ফারাক ছিল বাংলাদেশ আর কাতারের মাঝে। তারপরও স্বল্প প্রস্তুতির মাঝে যে পারফরমেন্স করেছে জামালরা, তাতে তুষ্ট বাংলাদেশ কোচ জেমিডে। আর 5-0 ব্যবধানে জয়ের পরও গোল কম হওয়ার আক্ষেপ কাতার কোচ ফেলিক্স সানচেজের। করোনা পরবর্তী সময়ে 4 মাস ধরে অনুশীলন করছে কাতার। প্রীতি ম্যাচ খেলেছে ঘানা, কোস্টারিকা, সাউথ কোরিয়ার মতো দলের সঙ্গে। আর করোনা ধাক্কা সামলে বাংলাদেশ অনুশীলন করেছে মাত্র 5 সপ্তাহ। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেই চলে এসেছে কাতারে বিশ্বকাপ বাছাইয়ের মঞ্চে। তাই তো শিষ্যদের পারফরমেন্সে অসন্তোষ নেই কোচ জেমিডের। টেকনিকে কাতার আমাদের চেয়ে অনেক ভালো দল, তবে ছেলেরা শতভাগ দিয়েছে। অল্প সময়ে কাতারের বিপক্ষে লড়াইয়ের জন্য কঠোর পরিশ্রম করেছে। 5-0 গোলে হারের ম্যাচে বাংলাদেশের বড় প্রাপ্তি গোলরক্ষক আনিসুর রহমান জিকোর পারফরমেন্স। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে 23 বছর বয়সী তরুণের অভিষেক হয়। আর প্রতিযোগিতামূলক ফুটবলে প্রথম ম্যাচেই নজর কেড়েছেন জিকো। কাতারের বিপক্ষে তার দারুণ কিছু সেভের কারণে হারের ব্যবধান আর বাড়েনি। অন টার্গেটে 15টি শটের 10টি ঠেকিয়ে জিকো জয় করেছেন কোটি বাঙালির মন। প্রতিযোগিতামূলক ফুটবলে এটি জিকোর প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সে অবিশ্বাস্য এবং বিশ্বমানের কিছু সেভ করেছে, তবে স্কোরলাইন 4-0 হলে ভালো হতো। বড় জয় এসেছে, তবু আক্ষেপ কাতার কোচ ফেলিক্স সানচেজের। যেমন আক্রমণাত্মক ফুটবল খেলেছে কাতার, তাতে গোল আরো বেশি হওয়া উচিত ছিল বলে মনে করেন ফেলিক্স। আমরা 5 গোল দিয়েছি, কিন্তু আরো বেশি হতে পারত। আমরা যখন ওদের মাঠে খেলতে গিয়েছিলাম, মাঠ খেলার উপযোগী ছিল না। এখানে তা হয়নি। মাঠ খুব ভালো ছিল এবং আমাদের জন্য বিষয়গুলো সহজ করে দেয়। করোনা মহামারীর পর থেকে বাংলাদেশে ফুটবল লীগ বন্ধ, তবে কাতারের শীর্ষ ফুটবল লীগ চলমান। ফুটবলের স্বাভাবিক ধারা বজায় থাকলে নিশ্চয়ই আরো আত্মবিশ্বাসী রূপে দেখা যেত জামাল সাদদের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ উৎসবের আমেজ। বহুদিন পর লন্ডন স্টেডিয়ামে দর্শক ফিরছে। 60,000 ধারণ ক্ষমতা থাকলেও করোনা সতর্কতায় সীমিত সমর্থক থাকবে। 2000 ক্রীড়াপ্রেমী ওয়েস্ট হ্যাম ম্যান ইউনাইটেড ম্যাচ উপভোগ করবে। বাংলাদেশ সময় রাত 11:30টায় শুরু ম্যাচ। ওয়েস্ট হ্যামের মাঠে ছন্দে থাকা রেড ডেভিলস লড়বে। লিগে টানা 3 ম্যাচে জয় তাদের। ম্যান ইউনাইটেডের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ব্রুনো ফার্নান্দেজ। শেষ 5 অ্যাওয়ে ম্যাচে গোল করেছেন এই পর্তুগিজ মিডফিল্ডার। ওয়েস্ট হ্যামের বিপক্ষেও তার জ্বলে ওঠার অপেক্ষা। এদিকে আরেক জায়ান্ট দল ম্যান সিটিও মাঠে নামবে। রাত 9টায় ফুলহ্যামের চ্যালেঞ্জ নিবে গার্দিওলার দল। গুরুত্বপূর্ণ ম্যাচ সিটির জন্য। পয়েন্ট টেবিলের 11 নম্বরে অবস্থান করলেও ম্যাচ জিতে শীর্ষ 4-এ উঠে আসার সুযোগ আছে সিটিজেনদের। চোট কাটিয়ে সিটি স্কোয়াডে ফিরেছেন সার্জিও আগুয়েরো। ওয়েস্ট হ্যামের বিপক্ষে খেলার সম্ভাবনা আছে আর্জেন্টাইন তারকার। আর এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।